আমি ব্যক্তিগতভাবে সন্দেহ করি, এবং আমি মনে করি আওয়ামী লীগেরই উদ্যোগ নিয়ে একটা আলোচনা করে একটা মধ্যবর্তী নির্বাচনে যাওয়া উচিত। আপনি তাই মনে করেন? আমরা এই ব্যাপারে পরে আসবো আপনার কাছে। আমি একটু যাচ্ছি কাজী ফিরোজ রশিদের কাছে। এই আবার যদি আপনাদের 1 তারিখের জনসভার দিকে নজর ফেরাই, সেখানে আমরা দেখেছি হোসেইন মোহাম্মদ এরশাদের যে বক্তব্য, তার একটা বিরাট অংশ, প্রায় অধিকাংশ অংশ জুড়েই ছিল খালেদা জিয়ার নানা রকম কর্মকাণ্ডের সমালোচনা তিনি করেছেন। কিন্তু খালেদা জিয়া তখন সরকারেও নাই, বিরোধী দলেও নাই, তো তাকে নিয়ে কেন এত আলোচনা? সরকার, আপনারা তো বিরোধী দলে আছেন, আপনারা সরকারের সমালোচনার চেয়ে বেশি। এটা দেখেন, সব দলের তো নিজস্ব কিছু কৌশল থাকে। এখন স্যার কোন কৌশলে এটা বলেছেন এটা আমাদের কাছে পরিষ্কার না। আপনি আপনার অবস্থান থেকেই বলেন। দলের প্রধান, সব দলেরই প্রধান যে কৌশল অবলম্বন করবেন তার অনেক দূরদৃষ্টি থাকে, ভবিষ্যতে তার অনেক প্ল্যান থাকে। রাজনীতির একটা কৌশলের খেলা, অতএব এখানে উনি কোন কৌশল অবলম্বন করেছেন এটা আমাদের কাছে এখনো পরিষ্কার না। সেই কারণে আমি এটা বলতে পারবো না। অনেক কৌশলী আসলে বোঝা মুশকিল হয়ে যায়। এই নির্বাচনের আগেও আমরা দেখছি নানা রকম। আমরা জাতীয় পার্টি একটা কৌশলী দল, আমরা কৌশল করি, কিন্তু এখানে এখন আস্তে আস্তে দেখেন বিরোধী দলের যে বসছি, আমরা প্রধান বিরোধী দল সংসদে, এটা আমাদের কৌশলের খেলা। আমরা যেভাবে দুই দলেরও কিছু অংশ আছেন সেটাও একটা কৌশল। আমরা দুই দলের মধ্যেই পড়ে যেভাবে আমরা বেঁচে আছি, অন্য কোনো দল হইলে এতদিন রাজনীতি অঙ্গন থেকে চলে যেত। আমরা বল না যে বাংলা বলে যে মানকে চেপায় পড়ে আমরা রাজনীতি করেছি, কিন্তু আমাদের শুধু আমরা বেঁচে আছি কৌশলে। আমাদের এককাল তো সবাই জাতীয় পার্টি এত একটা বড় দল, এই 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 চিপার মধ্যে পড়ার অবস্থা হলো কেন? অবস্থা না, 90 পর থেকে, আপনি 90-তে আমাদের ক্ষমতা যখন ছেড়ে দিলাম, তারপরে একটা তত্ত্বাবধায়ক সরকার আসলো। এতদিন পর প্রমাণ হয়েছে যে এইটা কিন্তু কোনো ভালো সরকার ছিল না। কেন তত্ত্বাবধায়ক সরকার? ম্যাডাম জিয়া নিজেই বলেছেন যে শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নেই দেশে, কার অধীনে একটা নির্বাচন হবে? উনি বলছেন 90 সালের প্রেক্ষাপটে আপনার কি মনে হয় তখন কিভাবে নির্বাচন হওয়া দরকার ছিল? জাতীয় পার্টি আমাদের অধীনে একটা নির্বাচন হতে পারতো, সেই নির্বাচনের অনুযায়ী ক্ষমতা আসতো, তাহলে ধারাবাহিকতা করতো। আমাদের সংবিধান সংশোধন করতে লাগতো না, আবার সংশোধন কি সেটা কেউ মানতো? দুইটা দল মানতো বা জনগণ মানে মানতো? দেখে তো আজকে বারবার এই ট্রান্সফার হচ্ছে। দেখেন, সেই জন্য কিন্তু আবার সেই সংবিধানকে আবার আমাদের কাটাছাড়া করার লাগছে। এখন কিন্তু আবার সংবিধানে তত্ত্বাবধায়ক বলতে কিছু নেই, এবং ভাই যেটা বলছেন যে অদূর ভবিষ্যতে হবে, এটা আমরা মনে করি না। কারণ এই তত্ত্বাবধায়কটা জাতীয় পার্টি কখনো মানে নেই। আমরা সবসময় মনে করছি যে একটি সরকার একটা নির্বাচিত যিনি থাকবেন, অনির্বাচিত লোকের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করব না। নির্বাচিত লোকদের মাধ্যমে এটা নির্বাচন হবে এবং আমরা ক্ষমতায় যাব। এবং অতীতেও দেখা গেছে কখনো যদি আপনার পপুলারিটি থাকে, জনপ্রিয়তা থাকে, কে ক্ষমতায় থাকলো এটা কোনো বড় কথা নয়। আর ক্ষমতা থেকে যদি আপনি ভোট কারচুপি করতে পারেন, তারপর দিন কিন্তু জনগণকে নিয়ে আপনি সেই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করতে পারেন। সেই কারণে আমরা ওইটা মনে করেছিলাম। এখন সেই ফর্মুলায় আসছে যে না, আগামীতেও যে নির্বাচন হবে, এখন যেমন আওয়ামী লীগ বা তার মিত্ররা সহ ক্ষমতা আছেন, এই সরকার অধীনে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের চেষ্টা হবে যে আমরা কীভাবে 151 নিয়ে সরকার দলে বসবো। ম্যাডাম জিয়া উনি 7 দফা দিয়েছেন এবং আরও কিছু দফা দেবেন। সেই নির্বাচনে কীভাবে আমরা একটা বিরতি নিয়ে আসি, আপনার সঙ্গে আরও কথা বলবো। আরও একটা বিরতির সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম রেডলাইন ঢাকায়। 1 তারিখের জনসভায় রওশন এরশাদ বলেছেন, উনি যখন বক্তব্য দিচ্ছিলেন সেই বক্তব্যের এক পর্যায়ে বলেছেন যে নির্বাচন এলে প্রতিটি দল তাদের নিজেদেরকে গোছায় সংগঠিত করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জাতীয় পার্টি প্রতিটি নির্বাচনের সময়ই তাদের মধ্যে বিভক্তি দেখা দেয়। তিনি বলেছেন যে গত 4টি নির্বাচনের প্রতিটিতেই আমরা নেতাকর্মী হারিয়েছি এবং আমাদের দলের নেতাদের হারিয়েছি, বিভক্তি হয়েছে। এইটা কেন? জাতীয় পার্টির এই বিভক্তি বা নির্বাচনকে সামনে রেখে কেন আপনাদের অস্থিরতা? যখন যারা ক্ষমতা থাকে তারা তখন একটা ভাঙা গড়ার মধ্যে নিয়ে যায়। উনি ওই উপলব্ধি থেকেই এটা বলেছেন যে এর আগে যে নির্বাচনগুলো আপনি দেখবেন যে আমাদের দল থেকে জন ব্যারিস্টার মওদুদ
ভাই শাহ মোয়াজ্জেম ভাই এরা সব চলে গেছেন কিন্তু বিএনপিতে। মাহমুদ সর্বশেষ হাসান আমরা সহ কিন্তু- প্রায় 100 নেতা আগে যারা মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, এরা বিএনপিতে চলে গেছেন। দু একজন আওয়ামী লীগও চলে গেছে। তা আমাদের দল থেকে এইভাবে প্রতিনিয়তই ভাঙা যখন গড়ার মধ্যে নির্বাচন দিয়ে আসে যেতে হয়। আমরা তখন একটা সর্বশেষ সুযোগ হয়। দেখেছি হুসাইন মোহাম্মদ এরশাদ এবং রওশন এরশাদের মধ্যেও একটা দ্বন্দ্ব আমরা দেখেছি এই 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 নির্বাচন। না, এইটা নির্বাচন নিয়ে তখন তো একটা কৌশলের খেলা এগুলো ছিল, বাট নির্বাচন পরে এখন কি দেখতেছেন? গত 1 জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের দুই নেতা একই মঞ্চে একই ভাষায় বক্তৃতা করেছেন এবং বেগম রওশন এরশাদ বলেছেন যে যারা চলে গেছেন আমরা তাদেরকেও দলে আহ্বান করছি, আপনারা ফিরে আসুন দলে। দলকে আমরা এখন আবার একটা ভালো দিকে নিয়ে যেতে চাচ্ছি। আমরা চাই যে আগামীতে 151 সিট পেয়ে জাতীয় পার্টি রাষ্ট্রীয় ক্ষমতা বসুক। এটা ওনার একটা আশা প্রকাশ করেছেন। এই যে আপনি বারবার একটা কৌশলের কথা বলছেন যে কৌশলী দল জাতীয় পার্টি, আপনি কি মনে করেন যে এই কৌশলগুলো সবসময় জনগণ ভালোভাবে নেয়? যেমন গত নির্বাচনের আগে হোসেন মোহাম্মদ এরশাদ একবার বললেন যে আমি নির্বাচনে যাব না, আরেকবার বললেন যাব, পরে আবার বললেন যাব না। মানুষ বা সাধারণ মানুষের কাছে কি মেসেজ পৌঁছায়? আপনারা আপনাদের বক্তব্যে মানুষ তো আমাদের stick করেন না এখন বা এরকম। অপোজিশনই বসাই দিছে। এখন মানুষ কি যায়? আমরা তো মানুষের কাছেই যাই, মানুষের ছাড়া তো আমরা রাজনীতি করি না। আমরা এখন দেখা যাবে যে প্রধান বিরোধী দল সংসদের, অতএব মানুষের দিকে আমরা তাকিয়ে রাজনীতি করি। মানুষ আমাদের মনে করে যে আমাদের অবস্থাটা মানুষ ভালো করে বুঝে যে আমরা কোন পরিপ্রেক্ষিতে কি কথা বলতে চাই। তাহলে আজকে আপনাদের দেখেন, কৌশল আজকে- মানুষও বুঝতে পারে যে এটা একটা কৌশল। হ্যাঁ, নিশ্চয়ই একটা কৌশল ছাড়া তো রাজনীতি করা যাবে না। আমাদের মতন দল যাদের নিত্য নতুন মানে অবস্থা চেঞ্জ করতে হয়, তাদের কৌশল ছাড়া তো বাঁচা কোনো অধিকার নেই। এই জন্য আমরা কৌশলের খেলাই খেলে এবং ভবিষ্যতে তাই খেলবো। জি, ধন্যবাদ। আমি মঞ্জু ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমরা জানলাম যে 5 জানুয়ারিতে আওয়ামী লীগের যে কর্মসূচি সেটি হচ্ছে 15টি নির্বাচনী এলাকা এবং সোহরাওয়ার্দী উদ্যানে, মানে 16টি জায়গায় তারা অবস্থান করবে এবং র্যালি এবং উৎসব মুখর পরিবেশে করবেন। এটা আওয়ামী লীগের ভাষায় আমরা জানতে পারলাম। আর এদিকে অপরদিকে বিএনপি কিন্তু আজকে পর্যন্ত তাদের অনুমতি পায়নি সমাবেশ করার। তো এই দুইটা বিষয়কে কিভাবে দেখছেন আপনি? এই দিনে অনুমতি না পেলেও বিএনপি আবার একটা নতুন স্ট্র্যাটেজি ঘোষণা করেছে, আপনি খেয়াল করেছেন কিনা? প্রথমে যখন সোহরাওয়ার্দী উদ্যানে তারা 5ই জানুয়ারি সমাবেশ করবে কথা বলেছিল, তারপরে ওই যে তারেক রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কটূক্তি করায় ছাত্রলীগ বলল যে এই বিষয়ে ক্ষমা না চাইলে হ্যাঁ আমরা কোথাও বিএনপিকে জনসভা করতে দেব না। গাজীপুরে এবং তার সেই অনুযায়ী তারা কিন্তু গাজীপুরে একজন জাতীয় পর্যায়ের নেত্রী জনসভা করবেন আগে থেকে ঘোষিত, সেখানে কিন্তু তারা বাধা দিল এবং পুলিশ 144 ধারা করে দিল। কেমন এই প্রসঙ্গে এই যে বিএনপিও পিছু হটলো, এটা আপনি এটা কি বিএনপি কৌশলটা ঠিক ছিল? আমি বিএনপির পিছু হটা হোক আর যাই হোক, আমার কাগজে আমি একদিন আগেই আমরা আমাদের রিপোর্টে লিখেছিলাম যে পরিস্থিতিতে বিএনপি গাজীপুরের সংঘাত এড়াতে পারে। আমাদের কথা সত্য হয়েছে, তারা ওই সংঘাত এড়িয়েছেন। তারা যদি যাওয়ার চেষ্টা করতেন বা এরকম একটা ফর্মুলা শোনা গিয়েছিল যে বেগম জিয়া যাওয়ার চেষ্টা করবেন, আপনার টঙ্গীতে জনসভা হবে ইত্যাদি, যে যাই হোক, আমরা কিন্তু তার ওই গত সপ্তাহেই দেখেছি যে খালেদা জিয়া আদালতে যাচ্ছেন, সেখানে দলের সমর্থকরা রাস্তায় দাঁড়াতেই পারেন। দলের সমর্থকরা তো আদালতে আক্রমণ করে নাই, বা আদালতে খুব শান্তিপূর্ণভাবে কয়েক মিনিটের মধ্যে বিচারকের কথা হয়ে গেছে। কেমন? কিন্তু বাইরে ছাত্রলীগ গিয়ে ওই সমর্থকদের আক্রমণ করলো, তারপরে আপনার গাজীপুরে এই ঘটনাগুলো ঘটলো। এগুলো খুবই অনভিপ্রেত। এখন এই শুক্রবার কি হলো জানেন? আওয়ামী লীগ আবার বলল যে শুধু সোহরাওয়ার্দী উদ্যান না, আমরা ঢাকার সকল নির্বাচনী এলাকা ধরে 15টা নাকি 16টা স্পটে আমরা থাকবো, জনসভা করব, মিছিল করব, ইত্যাদি ইত্যাদি করব। আর বিএনপি আবার পাল্টা বলেছে যে আমরা যদি কোনো জায়গায় অনুমতি না পাই, ওরা 3টা জায়গায় অনুমতি চেয়েছে, সোহরাওয়ার্দী উদ্যান, নয়াপল্টন আর পল্টন মাঠ। তো কোনো জায়গায় অনুমতি না পাই তাহলে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কর্মী সমর্থকরা কালো পতাকা নিয়ে মিছিল করবে। ফলে একটা আশঙ্কাই তৈরি হয়েছে নাগরিকদের মনে যে এই দিন না জানি কোনো সংঘাত সংঘর্ষ হয়। বিএনপি তো